স্যার, আমার পেপারসগুলো। ও হ্যাঁ, আপনার নাম? তানজিলা আক্তার, তিথি। আপনার পড়াশোনা তো? অর্ণবের কথা শেষ না করতেই তিথি গড় গড় করে বলতে শুরু করলো। আমি জানি স্যার, আমি এখনো বেশি দূর পড়াশোনা করে উঠতে পারিনি। অনার্স কমপ্লিট না করেই এখানে আমার আসা উচিত হয়নি, কিন্তু স্যার চাকরিটার খুব প্রয়োজন আমার। আপনি এখন কিসে পড়ছেন? অনার্স দ্বিতীয় বর্ষে। আমার বিয়ে হলে আপনি ক্লাসে যেতে পারবেন না, তাতে আপনার প্রবলেম হবে না? স্যার আমি ম্যানেজ করে নিতে পারবো। সো মিস তিথি, আমি কিন্তু 20,000-এর বেশি স্যালারি দিতে পারবো না। আপনার তাতে চলবে তো? তিথি অবাক হয়ে তাকিয়ে আছে, চোখ দুটোতে শুধুই বিস্ময়। স্যার মানে? আপনার চাকরি কনফার্ম মিস তিথি। কাল থেকে সকাল 9টায় চলে আসবেন। ডোন্ট বি লাইট, ওকে? আই ডোন্ট লাইক ইট। তিথি মিষ্টি একটা হাসি দিল, সন্তোষজনক কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ তো আর কিছু নেই। হায়ার সেকেন্ডারি পাশ করে কেউ খুব একটা জব পায় না, তবে আমার তাতেই চলে যাবে। বেশি কিছু না, ঠিকঠাক কফি বানিয়ে খাওয়াবেন আর ফাইলগুলো সব এগিয়ে দেবেন, তাতেই হবে। তা আপনার কোনো আপত্তি নেই তো? না স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কাল তাহলে সকাল 9টায় দেখা হচ্ছে। আজ আপনি যেতে পারেন। তিথি অর্ণবকে সালাম দিয়ে চলে গেল। অর্ণব চেয়ারে বসে বসে হাসছে, কেন জানে না আজ নিজেকে খুব খুশি খুশি লাগছে তার। অনেক দিন পর এত মিষ্টি করে হাসলো সে। তিথি, নাইস নেম। ওয়েলকাম তিথি পাখি, আমার জীবনে তোমাকে স্বাগতম। কাল থেকে প্রতিদিন তোমায় দেখতে পাবো, যখন খুশি তখন। পরদিন তিথি ঠিক সময় অফিসে চলে আসে, আর এসেই অর্ণবের জন্য কফি বানিয়ে নিয়ে আসে সে। তিথি দরজায় নক করে বলে, আসবো স্যার? অর্ণব বলে, হ্যাঁ এসো। তিথি ভেতরে আসে। অর্ণব তাকে বলল, সরি মিস, আমি আপনাকে তুমি বলে ফেলেছি। আপনি বলার অভ্যাস নেই তো। যদিও আপনি আমার বয়সে ছোট, সো তুমি করে ডাকতে পারি কি? তিথি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, সমস্যা নেই স্যার, আপনার যা খুশি রাখতে পারেন। আপনার কফি। টেবিলে রেখে দিন। কফি টেবিলে রাখার পর অর্ণব তাকে চুমুক দেয়। তিথি চলে যাচ্ছিল, অর্ণব তাকে পেছন থেকে ডাকলো, মিস তিথি, কফিটা কিন্তু দারুণ বানাও। আশা করবো আমার ভবিষ্যৎ বউটা যেন তোমার মতো কফি বানিয়ে খাওয়ায়। অর্ণবের কথা শুনে তিথি ভ্যাবাচাকা খেয়ে গেল। অফিসের বসের মুখে এ ধরনের কথা কি মানায়? কই, তিথি তো আগে কোনোদিন শোনেনি এরকম কথা, আর তাই তো হজমও করতে কষ্ট হচ্ছে। খানিকটা অপ্রস্তুত হয়ে তিথি অর্ণবকে বলল, দোয়া করি স্যার আপনার যেন ভালো বউ হয়। আমি এখন আসি, আমার ফাইল চেক করতে হবে স্যার। এইভাবেই কেটে যায় আরো 3 মাস। এই 3 মাসে অর্ণব তিথিকে হাড়ে হাড়ে জ্বালিয়ে খেয়েছে, সব সময় শুধু ওর নামই জপ করে। তিথি, এটা করো, এটা আনো। তিথিও মুখ বুঝে সবটা করে। একা একটা মেয়ের পক্ষে এই যুগে সংসার চালানোটা যে কতটা কষ্টের তা অনুভব করে মেয়েটা। যদিও ওর মা মুখ ফুটে কিছু বলে না, তবুও তিথি বুঝে যায় বেশিরভাগ মেয়েরাই তার মায়ের টানে আবদ্ধ থাকে। যাই হয়ে যাক না কেন মাকেই সাপোর্ট করে, কারণ মেয়েদের মাঝে একটা তীব্র মায়া আছে। নিজের পড়ালেখার খরচ তিথি নিজেকে চালাতে হয়, তাই তো চাকরিটা করা। এই 3 মাসে অর্ণব তিথির প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। অনুভূতিগুলো আর সামান্য ভালো লাগা হয়ে নেই, ভালোবাসায় রঙিন হয়েছে ওরা। অর্ণবের প্রথম ভালোবাসা তিথি। প্রকৃতির নিয়মানুসারে প্রথম ভালোবাসা প্রচন্ড তীব্র আর আবেগ ভরা হয়। অর্ণবেরটাও ব্যতিক্রম নয়। তিথি পাখির প্রতি এতটাই দুর্বল সে যে ওকে না দেখে একটা দিনও কাটাতে পারে না। কখনো প্রপোজ করেনি, ভয়ে এখনো বলতেই পারেনি যে ভালোবাসে। অদ্ভুত না, 27 বছরের ছেলে হয়েও সামান্য একটা মেয়েকে প্রপোজ করতে হাঁটু কাঁপে ওর। তিথি ডেস্কে বসে ফাইল ঘাটছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা এতটুকু দেখায় তিথির কাজ। বেশি কাজ না থাকায় অফিসের কাজ শেষ করে প্রায় ইউনিভার্সিটিতে যেতে পারে। অর্ণব ইচ্ছে করে তিথিকে কম কম কাজ দেয়, যাতে ওর পড়াশোনার কোনো ক্ষতি না হয়। আজ তিথির তেমন কোনো কাজ নেই। কয়েকটা ফাইল চেক করে বিকেলেই বাসায় চলে গেল তিথি। বাসায় যাওয়ার মিনিট 15 পরই অর্ণবের কল আসলো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 5 মিনিটে রেডি হও, আমি তোমার বাসা থেকে তোমায় পিক করে নেব। আর হ্যাঁ, আকাশ রঙের শাড়ি পরবে। ডোন্ট বি লাইট, ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক লেজি পিপলস। কিন্তু স্যার। কোনো কথা নয়, যা বললাম করো। কল কেটে দিল অর্ণব। তিথির মাথায় কিছুই ঢোকেনি। কি থেকে কি বলল ভাবতে ভাবতেই মাথা ভোঁতা হয়ে গেছে ওর। সেই ভোঁতা মাথাটা নিয়েই অর্ণবের কথা মতো আকাশি রঙের শাড়ি পরে রেডি হলো। অর্ণবের কথা মতো 5 মিনিট পর চলে এলো সে। ওকে দেখে ছটপট করে বের হলো তিথি। তিথির দিকে তাকিয়ে স্থির হয়ে গেল অর্ণবের চক্ষু চোরা। যতটুকু ভেবেছিল তার থেকেও 1000 গুণ বেশি সুন্দর লাগছে ওকে। অর্ণবের কথা মতো শাড়ি পরেছে তিথি, আকাশি রঙের শাড়ি, কানে ছোট ছোট টপ, খালি গলা, হাতে ব্রেসলেট, মুখে সামান্য পাউডারটুকু ইউজ করেনি, চোখও কাজলবিহীন। তিথি বরাবরই সাজে না, আর আজও সে একই কাজ করেছে। সাজবিহীন সিম্পল মেয়েটা এত কেন সুন্দর? ভেবে পায় না অর্ণব। চোখ ধাঁধানোর রূপ মেয়েটা, আকাশি রঙের শাড়ি আর পিওর স্কিন, মারাত্মক স্নিগ্ধ দেখাচ্ছে। আচ্ছা, পরীরা কি এমনই সুন্দর আর পবিত্র হয়? পরি কখনো দেখেনি অর্ণব, কিন্তু তিথিকে দেখেছে সে, তাই তার তিথি পাখি তার কাছে পরি। এমনিতেও মেয়েটা সুন্দর, কিন্তু আজ সবটা ছাড়িয়ে মাত্রাহীন হয়ে গেছে যেন। স্যার, ও স্যার। তিথি অর্ণবকে সেই কখন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু অর্ণবের সাড়া পেলে তবে তো। এক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে আছে অর্ণব, চোখের পলকটাও ফেলছে না। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, কথা কম কাজ বেশি, আর সেই প্রবাদ বাক্যেরই দৃঢ় অনুসারী অর্ণব। তিথির দিকে তাকিয়ে থাকাটাই যেন ওর প্রধান এবং একমাত্র কাজ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিথির দিকে, চোখের পলক পর্যন্ত ফেলছে না ছেলেটা। তিথির থেকে চোখ সরালেই যেন সর্বনাশ হয়ে যাবে, সবকিছু ভস্ম হয়ে যাবে অর্ণবের। এত ডাকাডাকির পরেও যখন অর্ণবের হুঁশ ফিরল না, তখন বাধ্য হয়ে ওর কানের কাছে জোরে চিৎকার করলো তিথি। অর্ণব ভয় পেয়ে যায় হুট করে এমন চিৎকার শুনে। ও স্যার, কখন থেকে ডাকছি, কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু না, সরি, ভেতরে এসো। স্যার, আপনি আমাকে শাড়ি পরে রেডি কেন হতে বললেন? গেলেই বুঝতে পারবে, এখন চুপ করে বসো তো। প্রায় 20 মিনিট পর অর্ণব তিথিকে এক বিশাল ডুপ্লেক্স বাসার সামনে নিয়ে এলো। গোলাপি রঙের 3তলা বাড়িটা সত্যি খুব সুন্দর। স্যার, কোথায় আসলাম আমরা? অর্ণব অস্পষ্ট কণ্ঠে বলল, তোমার শ্বশুর বাড়ি। কি? না মানে বললাম এটা আমার বাড়ি। এখন চলো, ভেতরে চলো। কেন স্যার? উফ, এত কথা কেন বলো তুমি, চলো তো। তিথিকে জোর করে বাসার ভেতরে নিয়ে গেল অর্ণব। তিথিকেও বাধ্য হয়ে যেতে হলো। অর্ণব তিথিকে একজন মধ্যবয়স্ক লোকের কাছে নিয়ে গেলেন। লোকটির নাম আসাদ খান। অনুমান করে বলা যায় উনি অর্ণবের বাবা। বাবাকে উদ্দেশ্য করে অর্ণব তিথিকে দেখিয়ে বলল, বাবা, ওই তিথি। আসাদ খান তিথির দিকে মনোযোগ সহিত তাকালেন, এরপর বললেন, ও এটাই তাহলে তিথি? বাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তিথি কপাল কুঁচকে সন্ধানো চোখে তাকালো বাবা ছেলের দিকে। অর্ণব ব্যাপারটা বুঝতে পেরে তিথিকে বলল, বাবা বলতে চেয়েছে আমার বিয়ে হিসেবে তোমার সিলেক্ট করেছে, তাতে তিনি খুব খুশি। আমার চয়েস খুব ভালো, এটা বুঝিয়েছে। তোমাকে বাবার খুব পছন্দ হয়েছে। তিথি জোরপূর্বক হাসলো, কিছু আর বলল না। অর্ণব বাবার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, বাবা, তুমি কি একটু কন্ট্রোল করতে পারো না? দিচ্ছিলে তো সব পণ্ড করে। আরে বাবা, এত সুন্দরী ছেলের বউ দেখলে কোনো শ্বশুর কি কন্ট্রোল করতে পারে? কি মিষ্টি মেয়েটা, দেখেই বোঝা যাচ্ছে যার ঘরে থাকে তার ঘর আলো করে রাখে। দেখতে হবে না বউটা কার। বাবা ছেলে মিলে কি যে ফিসফিস করছে তা তিথির মাথায় ঢুকছে না। তাই সে জোরে গলা খাকারি দিয়ে বলল, স্যার, আমি বাসায় যাব। কথাটা শুনেই টলমলে হয়ে গেল তিথির চোখ। কখনো কেউ বলেনি আমি তোমার বাবার মতন। আসাদ খানের সাথে খানিকক্ষণ গল্প করে অর্ণবের সাথে বেরিয়ে পড়ল তিথি। অর্ণবের বাবার সাথে বেশ ভাব জমেছে তিথির।
ড্রাইভ করে একটা ফাঁকা রেস্টুরেন্টে তিথিকে নিয়ে আসলো অর্ণব। অনেক জোরাজোরি করে নিয়ে এসেছে সে তিথিকে। তিথি আসতে চাইছিল না। ফাঁকা রেস্টুরেন্ট দেখে বেশ অবাক হলো তিথি। সন্ধ্যা 7টা বাজে মাত্র, এই সময় তো রেস্টুরেন্ট ফাঁকা থাকার কথা না, তাহলে ব্যাপার কি? তিথি অর্ণবের দিকে তাকিয়ে অবাক ভঙ্গিতে বলল, স্যার, আমরা এখানে কেন আসলাম? একটু পর আপনি দেখতে পাবেন। কি খাবে বলো? আমি কিছু খাবো না স্যার। তা তো বলতে হয় না। আচ্ছা বসো, আমি দেখছি। দুটো কোল্ড কফি আর একটা স্যান্ডউইচ অর্ডার করলো ওরা। ওয়েটার তা নিয়ে আসার পর তিথির সামনে রাখলো। স্যান্ডউইচের ওপর পার্টি সুন্দর করে একটা স্মাইলি আঁকা, যার নাম নিজে আঁকতে বলেছিল ওয়েটারকে তিথির অগোচরে। স্মাইলি আঁকা স্যান্ডউইচটা দেখে যে কেউ খুশি হবে বা মন ভালো হয়ে যাবে, কিন্তু তিথি তেমন কিছুই হলো না। ভাবলেশীন হয়ে বসে আছে মেয়েটা। অর্ণব রীতিমতো অবাক। আচ্ছা, কোনো মানুষকে এতটা অনুভূতিহীন মন মরা হতে পারে? কেন তিথি এত গম্ভীর? কেমন হয়েছে ওর জীবনে যে ও পাথরের মতো হয়ে গেছে? নাকি ছোট থেকেও এমনই? অর্ণব তিথির দিকে তাকিয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তিথি। তিথি ভ্রু বাঁকিয়ে চেয়ে রইল অর্ণবের দিকে। ব্যাপারটা খুব ঘোলাটে লাগছে তার কাছে। এত কেন ঘোলাটে লাগছে তিথির? আর কি এমন সারপ্রাইজ দেবে অর্ণব? অর্ণব ওয়েটারের দিকে চোখের ইশারা করতেই একটা কেক নিয়ে হাজির হলো সে। রেস্টুরেন্টের লাইট অফ হয়ে গিয়ে জ্বলে উঠলো হাজারো লাল নীল সবুজ বাতি। তার সাথে বাজতে লাগলো মিষ্টি একটা পিয়ানো টিউন। আর অর্ণব তার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিথি, হ্যাপি বার্থডে টু ইউ। তিথি চোখ বড় বড় করে তাকিয়ে আছে অর্ণবের দিকে। আজ ওর বার্থডে, অথচ ও নিজেই জানে না। তাহলে এটাই ছিল সারপ্রাইজ। আধো আধো গলায় তিথি অর্ণবকে উদ্দেশ্য করে বলল, স্যার, এইসব আজ আমার জন্মদিন আপনি কিভাবে জানলেন? তিথির কথা শুনে অর্ণব এক গাল হাসলো। এরপর টেডি স্টাইলে বলল, খোঁজ রাখতে হয়, আমার বিয়ে বলে কথা। কেকটা কাজ কাটবে নাকি এভাবেই বসে থেকে রাত সাবার করবে? তিথি কেক কাটলো ঠিকই, কিন্তু না নিজে খেয়েছে আর না অর্ণবকে খাইয়ে দিয়েছে। অর্ণবও নিজে থেকে জোর করলো না। তিথি যে ইতস্তত বোধ করছে তা সে বেশ জানে। স্যার, আমি বাসায় যাব। আচ্ছা চলো তাহলে। রাত 8:30 বেজে গেছে। তিথি ওর মায়ের কথা ভাবছে। নিশ্চয়ই খুব চিন্তা করছেন উনি। অর্ণব ড্রাইভ করতে করতে তিথিকে বলল, আচ্ছা তিথি, আজ তোমার বার্থডে, অথচ না আসলো কোনো কল, না আসলো কোনো মেসেজ, কোনো সেলিব্রেশনও নেই। তোমার কি বয়ফ্রেন্ড নেই? নাকের ডগায় গাম্ভীর্য আর ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তিথি বলল, জি না স্যার, সবার দ্বারা সব কিছু হয় না, আর সবার জীবনে সব কিছু থাকেও না। তেমনভাবে আমিও কারোর সাথে কোনো সম্পর্কে আবদ্ধ নয়। তোমাকে যদি কেউ প্রপোজ করে তাহলে কি করবে? তাকে কষে একটা থাপ্পড় লাগাবো স্যার। অর্ণব তিথির দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। আচ্ছা, অর্ণব কি তাহলে তিথির হাতে থাপ্পড়ই খাবে? কি জানি বাবা, কখন কি হয়েছে। হ্যাঁ স্যার, কাউকে মিথ্যা কমিটমেন্ট করা অন্যায়। শুধু অন্যায় নয়, চরম পাপাচার। মানুষ ভালোবাসার অর্থটাও ঠিকঠাক বোঝে না, অথচ সামনে থাকা মানুষকে বলে দেয় ভালোবাসি। শুধুমাত্র চোখের নেশায় পড়েই তো মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এটা অবশ্যই অন্যায়। কেন তিথি, কেউ কি তুমি ভালোবাসতে পারো না? এটা কি কোনো অন্যায়? সবার কাছে ভালোবাসার অর্থটা শুধুমাত্র চোখের নেশা নাও হতে পারে, মনের নেশা তো হতে পারে, তাই নয় কি? স্যার, বেশিরভাগ লোকজন একটা কথা বলে, হাতের 5টা আঙুল যেমন এক না, তেমনি সব মানুষ এক না। কিন্তু এটাও তো সত্যি, আঙুলের শেপ আলাদা হলেও তাদের দেখতে একই রকম। চোখের দেখায় কোনো কিছু বিচার করতে নেই, তাতে আসল খনি চেনা যায় না। চিন্তা হলে তার গভীরে যেতে হয়, তাকে চিনতে চেষ্টা করতে হয়। দেখতে একই রকম হলেও তাদের মাঝে অবশ্যই কোনো না কোনো পার্থক্য থাকতে হবে। এটাই যে প্রকৃতির নিয়ম। অর্ণবের কথাটা শেষ হওয়ার পরই তিথি দেখলো ওর বাসার সামনে চলে এসেছে তারা।
তিথি গাড়ি থেকে নামতে যাবে তার আগেই অর্ণবকে আটকে নিল। তিথি শোনো। জি স্যার। অর্ণব কোনো কথা না বলে ব্যাক সিট থেকে একটা শপিং ব্যাগের প্যাকেট নিয়ে তিথির কোলের ওপরে রাখলো। এটা তোমার। সে এইসবের কোনো প্রয়োজন নেই তো, প্রয়োজন থাকুক বা না থাকুক তুমি আমার কাছে রাখছো। খালি হয়তো তোমার যেতে দিতে পারি না, তাও আবার তোমার বার্থডের দিনে। তিথি অপ্রস্তুত হয়ে পড়লো। প্যাকেটটা হাতে নিয়ে ঝটপট করে নেমে পড়লো গাড়ি থেকে। তিথির যাবার পানে মায়া মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ণব। এই চোখে জোড়ায় আছে হাজারো আশা, আকাঙ্ক্ষা, আবার হারিয়ে ফেলার ভয়। তিথির কথাগুলো প্রবল অনিশ্চয়তায় ফেলেছে অর্ণবকে। এক গ্রাস হতাশা গ্রাস করেছে তাকে। বুকের এক প্রান্তে প্রখর একটা ভয় কাজ করছে। যদি ওর তিথি পাখিকেও হারিয়ে ফেলে। তিথি পাখি যে ভালোবাসায় বিশ্বাসী নয়, কি করে পারবে সে তিথির হৃদয়ে নিজের নাম লিখতে? আশায় এসে বিছানায় প্যাকেটটা ছুঁড়ে ফেলে ফ্রেশ হতে চলে গেল তিথি। ফ্রেশ হয়ে এসে সোজা পড়তে বসলো। এখানে ওখানে সময় ব্যয় করার মতো সময় ওর কাছে নেই। ওর পড়ালেখাটাও ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে হবে। 3 মাস থেকে যে টাকা বেতন পেয়েছে তাতে তিথির পড়াশোনার খরচ হয়েও কিছু বেঁচে যায়। যে টাকা বেঁচে যায় তা আফরোজা বেগমের হাতে দিয়ে দেয় তিথি। তিথি মনোযোগ দিয়ে পড়ছে। গিফটের কথা বেমালুম ভুলে গেছে মেয়েটা। এত ভুলো মনে হলে চলে? কেমিস্ট্রি বইয়ের 108 নাম্বার পাতা উল্টে পড়তে গিয়ে আনমনে তিথির চোখ চলে গেল ড্রেসিং টেবিলের আয়নায়। আয়নায় স্পষ্ট প্যাকেটের প্রতিবিম্বটা দেখা যাচ্ছে। লাল রঙের প্যাকেটটা বড্ড আকর্ষণীয় লাগছে ওর কাছে। মনে এক প্রবল ইচ্ছে ডানা মেলল তার। কেন জানি তিথির হঠাৎ ইচ্ছে হলো প্যাকেটটা খুলে দেখার। মৃদু পায়ে হেঁটে গিয়ে আলতো হাতে তা তুললো। প্যাকেট খুলে তিথি দেখলো একটা পাতলা সাদা রঙের শাড়ি, তার সাথে ম্যাচিং করা সাদা সিলভার কালারের কানের দুল, চুড়ি, একজোড়া সাদা পাথরের নূপুরও আছে সেখানে। জিনিসগুলো সত্যিই খুব সুন্দর। তবে তিথি পড়লো না। আলমারির এক কোণে তুলে রাখলো সে সেগুলোকে। ওর জীবনে ভালো লাগা আসতে পারে না, আসতে দেবেও না সে। তাই জিনিসগুলোর সঙ্গে সুপ্ত অনুভূতিগুলোকেও তালাবদ্ধ করে রাখলো। নিজেকে আপন মনে বোঝাতে লাগলো ভালো লাগা, ভালোবাসা এই ধরনের ইমোশনকে জন্মাতে দিলে চলবে না। কখনো না, সবকিছু শুধু ক্ষণিকের মায়া, বই কিছুই না। আলমারির কাছে দাঁড়িয়ে তিথি আপন মনে বিড়বিড় করছিল। তখনই ওর মা ওর ঘরে এলো। এসেই আফরোজা বেগম হাসি মাখা কণ্ঠে বললেন, কিরে, কি বিড়বিড় করছিস? কিছু না মা, তুমি হঠাৎ আসলে যে, কি ব্যাপার, কিছু বলবে? অনেকদিন তোর সাথে সেভাবে কথা বলা হয় না, তাই আসলাম। তোর অফিসের বসটা খুব ভালো, ছেলেটার কথাবার্তা, আচার আচরণ প্রশংসা করার মতো। আচ্ছা, ছেলেটার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি আম্মু। তাহলে তো তোর সাথে মাঝপথে কথা আটকে দিল তিথি। আম্মু, এই রাতের বেলায় দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। অর্ণব স্যার শুধু আমার বস, এর থেকে বেশি কিছু না। ছেলেটা খুব ভালো রে মা। ছেলে ভালো হোক বা খারাপ, তাতে তোমার আমার কিছু না। এরকম কথা আর বলবে না আম্মু, তুমি ভালো করেই জানো আমি কেমন। আফরোজা বেগম তিথির কথা শুনে খানিকটা অভিমানী সুরে বললেন, আচ্ছা ঠিক আছে, বলবো না। তোকে তো কিছুই বলা যায় না। তোর উপদেশমূলক কথাবার্তাগুলো শুনে মনে হয় আমি তোর মা না, বরং তুই আমার মা। আফরোজা বেগমের মুখে এমন কথা শুনে হো হো করে হেসে ফেলল তিথি। মায়েদের মুখে অভিমানী ভঙ্গিমাটা অনেকটা বাচ্চাদের মতোই লাগে, তাই তিথির কাছে তার ব্যতিক্রম লাগছে না। মায়ের কাছে গিয়ে গাল টেনে আদুরে সুরে বলল, ওলে আমার আম্মু, তালে লাগ কলে না। আফরোজা বেগম এক গাল অভিমান নিয়ে বললেন, যা, আর ঢং করা লাগবে না। তিথি এবার ওর গলার আওয়াজ চওড়া করে বলল, আম্মু, ঢং বলছো কেন? এটা তো ভালোবাসা। কত ভালোবাসিস তা তো দেখতেই পাচ্ছি আমি। হ্যাঁ, রাগ করলে না, তোমাকে একদম একটা কিউট বাচ্চার মতন দেখতে লাগে। হয়েছে হয়েছে, আর গলাতে আসতে হবে না। হুম, তা অভিমানী বরফ তাহলে গলেছে বুঝি? হ্যাঁ, গলেছে। যাও শুয়ে পড়ো, আর ওষুধটা। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। তুইও বেশি রাত করিস না।
সকালে অফিসে যেতে হবে, রাত জাগলে শরীর খারাপ করবে। আচ্ছা আম্মু, তুমি যাও ঘুমাও। আফরোজা বেগম যাওয়ার পরপরই তিথি বাংলা উপন্যাসের বই হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এটা ওর প্রতিদিনকার স্বভাব। ঘুমাতে যাওয়ার আগে উপন্যাস পড়বে। বইয়ের 409 নাম্বার পৃষ্ঠার শেষে প্যারা পড়তে পড়তেই তিথির মোবাইলে একটা মেসেজ আসলো। রাত তখন প্রায় 12টা 15 বাজে।